গল্প শিউলি ফুল পর্ব ৩। লেখনীতে তাজনিন ফাতেমা। শিউলির পেটটা হালকা বাড়ন্ত হচ্ছে। শরীরের ভেতর ওই পেটটা যা একটু বোঝা যায়। হালকা পাতলা গড়নের এই নারীটিকে দেখলেই বোঝার উপায় নেই পেটে আরেকটা প্রাণ বেড়ে উঠছে। কল চেপে মাটির কলসি ভরছে শিউলি। রান্না করতে লাগবে। হামিদ ২ হাত ভর্তি বাজার নিয়ে বাড়িতে ঢুকলো। শার্ট ঘেমে নিয়ে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে তার। পুরো বাজার ঘুরে সদাইপতি কিনছে। সূর্যমামা বেশ উত্তপ্ত হয়ে আছে। মনে হচ্ছিল মাথার গিলো টকবক করে ফুটছে। সপ্তাহে একবার এখানে হাট বাজার বসে, কাজেই ভিড় অন্য দিনের তুলনায় আজ অনেকটা বেশি। টাটকা টাটকা মাছ, তরকারি পাওয়া যায় এই দিনে। সবাই ভালো ভালো জিনিস কিনতে সেই সকালেই হাজির হয়ে যায়। হামিদও ব্যতিক্রম নয়। বীরভাট্টা হাঁটিয়ে আবার কখনো লাইন ধরে বাজার করে এনেছে। পুরুষদের কাজগুলো এই সমাজের চোখে দেখে না। এই যে কষ্ট করে ঘাম জড়ানো পরিশ্রম করে পরিবারের মুখে খাবার তুলে দেয়, পরিবারের প্রয়োজনীয় জিনিস হাজির করে, অথচ কোথাও তাদের নিয়ে কেউ কিছু বলে না। উল্টো পুরুষদের ছকে বেঁধে সব দোষ তাদের ঘাড়ে চাপিয়ে দেয়। শিউলিকে শক্ত টিবল চাপতে দেখে ভারী বাজার পাকঘরে দেওয়ার রেখে এগিয়ে আসলো। হেলেনা পারভিনকে আশেপাশে দেখা যাচ্ছে না। সর, পিঁপড়ার নাহাল ঘণ্টা লাগাইয়া কল চাপতেছে। আম্মা গেছে কই? শিউলি সরে দাঁড়িয়ে জবাব দিল, কবিরাজের বাড়ি। হামিদ কল চেপে হাত মুখ ধুতে লাগলো। মুখ পুড়ে গেছে রৌদ্রের তীব্রতায়। মাটির কলসি ভরে নিজেই ২ হাতে নিয়ে পাকঘরে রাখলো। শিউলি লোকটাকে দেখে বড্ড মায়া লাগে। সেদিন তার অসাবধানতার কারণে পুরো গ্রামের সামনে হাসুমিয়া লোকটার অপমান করেছে। প্রমাণ ছাড়া একটা মানুষকে হেনস্থা করার জন্য গ্রামের মাতাব্বর হামিদকে ক্ষমা চাইতে বাধ্য করেছে। গ্রামের মানুষ পিঠ পিছিয়ে শত্রুতা করতে এক বিন্দু ভাবে না। কেউ কারোর সফলতা দেখে হিংসায় জ্বলে পড়ে যায়। কেউ সম্পত্তি দেখে, আবার কেউ ভালো থাকা দেখে হিংসার বংশবর্তী হয়। গ্রামে অনেকেই হামিদের সাথে শত্রুতা করে হাসুমিয়ার সাথে হাত মিলিয়ে লোকটাকে নাস্তানাবুদ করে ছেড়েছে। শিউলি সেদিন প্যান্টটা একটু দেখেই নিল। তার স্বামীর সম্মান ক্ষুদ্র হতো না। ভরা গ্রামের মানুষের সামনে অপমানিত হতে হতো না। হাসুমিয়া নিজেও বোঝেনি হামিদ প্রাণ দিতে পারবে না। হামিদের গ্রামের মানুষের বিশ্বাস ছিল হামিদ আর যাই হোক মিথ্যা বলার মানুষ না। কিন্তু সেদিন তা ভুল প্রমাণিত হলো। শিউলি এই নিয়ে বেজায় মন খারাপ হয়ে যায়। স্বামীর অপমান, সম্মানহানি কোনো স্ত্রী সহ্য করতে পারে না। তার একটা বোকামির কারণে লোকটাকে বিনা দোষে কতটা অপদস্থ হতে হলো। বাকি টাকাও হারালো, উল্টো অসম্মানিত হতে হলো। লোকটা যে তাকে খুন করে ফেলেনি সেটাই তো আশ্চর্য করেছে। উল্টো পুরো গ্রামের সামনে অপমানিত হয়েও ঘরে এসে স্বাভাবিক থেকেছে। ডাকতাছি কতক্ষণ ধইরা, কই হারাইয়া গেছস? খ্যাটখ্যাটে গলায় বলল। হামিদের কণ্ঠ কানে যেতেই শিউলির ভাবনায় বিচ্যুতি ঘটল। শিউলি আচমকা বসে পড়ল কলপাড়ে। বুকটা হুট করে হাঁপানির মতো ওঠানামা করছে। হামিদ এসে ধরল। কি হয়েছে তোর? খারাপ লাগতেছে? কপালে চিন্তার ভাঁজ। শিউলির স্বামীর বুকে ভর ছেড়ে দিয়ে লোকটা শক্তপোক্ত খড়খড়ে হাত দুটো চেপে ধরল মুঠো পাকিয়ে। বেশি চিন্তা করলে ইদানিং বুকে ব্যথা হয় তার। শিউলি ওড়না সরিয়ে হামিদ বালতি থেকে পানি নিয়ে মাথার তালুতে দিতে লাগলো। শিউলি কোনো রকম দ্বিধা গলায় আওয়াজ করল, বুকে ব্যথা।
হামিদ শিউলিকে কোলে তুলে নিয়ে ঘরে শুইয়ে দিল। বুক ডালে দিতে দিতে হাত পাখা দিয়ে বাতাস করতে করতে বলল, বেশি খারাপ লাগলে হাসপাতালে নিয়ে যাবো। না, এখন ঠিক আছি। শোয়া থেকে ওঠার চেষ্টা করি। উঠিস না, হইয়া থাক। না খাইতে খাইতে শরীরের হাড্ডি বাহির হইয়া গেছে। বাচ্চা পেটে আইছে, এখনো ঠিক করে খায় না। আপনার বাচ্চা খাইতে দিলে তো খামো। শিউলি চোখ বুজে বলল, ওই তোরে নিষেধ করছে খাইতে? চুন্নি একটা, তুই আজকাল খাওয়ান চুন্নি। বমি আহে, খাড়া তেঁতুল লইয়া আসি। হামিদ তেঁতুল নিয়ে এসে শিউলিকে দিতেই শিউলি কাঁচা তেঁতুল বেশ আয়েশ করেই খেয়ে নিল। ইদানিং মাছ গোস্ত খেতে পারে না সে, তাই আম ডাল রান্না করে নিজের জন্য। ডালটা দিয়ে অন্তত 2 মুঠ ভাত খেতে পারবে। আবার লেবু দিয়েও ভাত কচলিয়ে কচলিয়ে খেতে পারে। শিউলি তেঁতুল খাওয়া শেষ করে উঠে বসে ওড়নে মাথায় তুলল। আবার উঠোস কেন? হামিদের কিরমির কণ্ঠ। না উঠলে আপনি আম্মা কি খাইবেন? বেলা অনেক গড়াইছে, রান্না চাপাইতে হইল। রান্না চাপাইতে হইব, আম্মা আয়সা খাইব। আচ্ছা চল, তরে কোটাকাটি কইরা দেবুনি। এই শরীরে একলা পারবি না। শিউলিকে ধরে ওঠালো। শিউলি অবাক হয়ে লোকটার এত পরিবর্তনে। অসুস্থ দেখে বোধ হয় তার প্রতি মায়া কাজ করে। শিউলি পিড়িতে বসে বাজার বের করল। মাছ দেখেই বমি আসে গেল। নাকে ওড়না চেপে সব সদাই গুছিয়ে রাখলো একে একে। মাছ কুটতে কুটতে নিতেই বিপত্তি ঘটল। মাথা পেট গুলিয়ে উঠল। উঠে খুঁটি ধরে ভর করে বমি করে ভাসিয়ে ফেলল। তা দেখে হামিদ নিজেই মাছ করতে বসল। বেচারা জীবনেও মাছ কাটেনি। বটি বরাবর পিছলিয়ে যাচ্ছে। শিউলির কোনো যেন হাসি পেল লোকটাকে নাস্তানাবুদ হতে দেখে। সে বলে দিচ্ছে কিভাবে মাছ কাটতে হয়। এমনি কাটেন কই, এইখানে বটি ধরতে হয়, কই ধরে। মাছ ভুলভাল দৌড়েন না, হাত কাইটা যাইব। বেশি বুঝোস তুই, তোর চেয়ে ভালো পারি মাছ কাটতে। হামিদ পারে না এমন কিছুই না, গর্বের সাহিত্য। হইছে, দেখতেই তো পারতেছি মাছের পেটে এখনো মেলা ময়লা, ঠিক করে সাফ হয় নাই। শিউলির শাক বাঁচতে বাঁচতে বলল, আরেকবার কথা কইলে গেটি ধইরা মাছ কাটামু। মাছের একটু একটু ময়লা থাকেই, বেশি বুঝা বেটির জাত। কথা বলতে বলতেই মাছের পেটি কাটতে গিয়ে হাত পিছলিয়ে বুড়া আঙ্গুল বটিতে কাটল। গল গল করে রক্ত বেরোতেই শিউলি আটকে উঠে শাক ফেলে এগিয়ে এসে আঙ্গুল চেপে ধরল। হামিদ ব্যথা পেলেও শব্দ করল না। শিউলি পুরনো এক টুকরো কাপড় ছিঁড়ে এনে হাতের আঙ্গুলে পেঁচিয়ে দিয়ে বটি টেনে নিতে চাইলে হামিদ বাধা দিল। বেশি মাতাব্বরি করবি না, আমারও তো লাগে নাই। তুই শাক বাঁচতেছস, ওটাই বাঁচ, কড়া কণ্ঠে বলল। বলেই বেশ খানিকক্ষণ মাছ ও বটির সাথে ধস্তাধস্তি শেষে হামিদ কোনো রকম মাছ কাটা সমাপ্ত করল। এরপর কলপাড়ে গিয়ে বেশ কয়েকবার পানিতে ভালোভাবে মাছ ধুয়ে নিল। মাছ থেকে আষ্টে গন্ধ যাচ্ছে না তবু। শিউলি লবণ দিয়ে কয়েকবার ধুতে লাগলো। হামিদ ধুলো মাছের 2-3টা পিসে আঁশ লেগে আছে, সেগুলো শত ধুলেও উঠল না। শিউলি এদিকে সবজি কেটে রান্না বসালো। লোকটা ভাতের চাল ধুয়ে এনে দিয়েছে। হেলেনা পারভিন কবিরাজের কাছ থেকে তাবিজ নিয়ে এসেছে। তার মতে এই সময়টা বাচ্চা নষ্ট করে ফেলা জিন নজর দেয়। শিউলিকে তাবিজ হাতে বেঁধে দিয়ে এসে গোসলে গেলেন তিনি। হাঁপিয়ে গেছেন এত দূর থেকে তাবিজ আনতে গিয়ে।
হামিদের ঘরটা মাটির তৈরি দোতলা। তার বাবার আমলের ঘর এটা। হামিদ জোড়াতাড়ি দিয়ে মেরামত করে পিতার ঘরেই থাকেন। গড়ের রোয়াকে একখানা চৌকি পাতা। এইখানে মাঝে মধ্যে খাবার খাওয়া হয় তাদের। বেশিরভাগ সময় ঘরের রোয়াকে পাটি বিছিয়ে খায় তারা। আজও খাচ্ছে। স্টিলের জগ মগ থালা পাতা পাটিতে। শিউলির শাশুড়ি স্বামীকে ভাত তরকারি বেড়ে দিল। আজকে মাছ এমনে কাটছে কে? মাছ কাটা এ কোন ছিঁড়ি? পোয়াতি তুমি একলা হইছ? আমরা পোয়াতি থাইকা কত মাছ করছি, ধান সিদ্ধ করছি, আর তোমরা শুক্কুরে 8 দিনও হয় নাই। পোয়াতি হওয়ার এই মধ্যেই মাছ কাটার এই সিঁড়ি? নাকি নিজে এখন খাইতে পারো না দেখা এমন কাটছ? হেলেনা পারভিন ভাতের লোকমা মুখে দিয়ে পুড়ে বললেন। হামিদ মায়ের কথা শুনে বিষম খেল। শিউলির মুখে কুলুপ এঁটে ভাত খাচ্ছে অল্প অল্প করে। মাছ ছুঁয়েও দেখেনি। ডাল দিয়ে কটা ভাত খায় বেচারি। কি যে কষ্ট! পেট কুলিয়ে ওঠে ভাত মাছের গন্ধে। সব কিছু গুছিয়ে এসে খাটে মাথা রাখল। লোকটা কি যেন হিসেবের খাতায় লিখে রাখছে। শিউলি আর না খেটে ইমিটেশনের চুড়ি দুটো খুলে স্বর্ণের দুটো পরল। থালা বাসন রান্নাবান্না করার সময় ইমিটেশনের চুড়ি পরে। তার শাশুড়ি তাকে স্বর্ণের চুড়ি খুলে কাজ করতে বলে সব সময়। এতে স্বর্ণ নাকি পুরনো হয় না, সবসময় চকচক করে। এমনিতেও তার বাবার বাড়ি থেকে এই চিকন দুটো চুড়ি ছাড়া আর কিছুই দেয়নি। এটাও যদি কাজ করতে যে ক্ষয় হয়ে যায়, এই ভেবে শিউলি ও শাশুড়ির কথা মান্য করে চলে। বালিশে মাথা রাখতেই আবার পেট গুলিয়ে উঠল। ভাত কটা পেটে গেলেই শুরু হয়ে যায় যন্ত্রণা। হামিদের দিকে পিঠ করে শুল। পেটের উপর হাত রেখে বিড়বিড় করে বলল, মারে এত জ্বালাস কেন? কয়দিন হইছে পেস্টে আইসস, আর আমার কইলজা ভুনা ভুনা কইরা ফালাইসস। আমার কষ্ট হলে তুইও যে কষ্ট পাস আমার মানিক। আমার যন্ত্রণা তোর বাপেরও ঘুমাইতে পারে না। কবে আবি তুই? মাই তোরে কবে পরাণ বইরা দেখমু। আরও কত শত কথা চলল অনাগত সন্তানের সাথে। ঘুমাতে না পেরে বারবার এপাশ ওপাশ ফিরল। এরপর উঠে বসে কাঁথা নিয়ে বসল। অর্ধেক সেলাই করেছে ছোট্ট কাঁথাটা। হামিদ হিসেবের খাতা বন্ধ করে বলল, এখন আবার এডি লইয়া বইসস কেন? রাত অনেক হইছে, ঘুমাইতে আয়। ঘুম আহে না। আপনি ঘুমান, আমি কুপি জ্বালিয়া কাম করমু। রাখতে কইছি না, সারাদিন এক ফোঁটাও ঘুমাস। এই রাতের বেলা এসব কারণ লাগবো না, এগুলো থু। শিউলির স্বামী বাধ্যগত বউ। চুপচাপ সেসব রেখে আবার এসে শুল। হামিদ পাশে লম্বা হয়ে খালি গায়ে শুয়ে পড়ল। যে গরম পড়েছে, গায়ে একটা পাতলা গেঞ্জি রাখা যায় না। দূরত্ব রেখে বালিশের এক হাত রেখে শিউলির মাথায় হাতকে দিতেই চোখ বন্ধ করল। আরাম পেয়ে শিউলি ধীরে ধীরে আঁখি পড়ল বন্ধ করল। মাথায় হাত বোলাতে বোলাতে হামিদের তন্দা এসে গিয়েছিল। গরমের তীব্রতায় আবারও চোখ মেলল। থেমে যাওয়া হাতটা মাথায় চালাতে চালাতে শিউলির পানে ঘাড় গড়িয়ে চাইল। দেখল শিউলি গালের নিচে এক হাত রেখে গভীর ঘুমে বিভোর। ঘুমে উঠেছে গাঢ় গলা, ঘেমে উঠেছে, ওড়না খুলে মাথার পাশে রেখেছে। হামিদ উঠে বসে হাত পাখা দিয়ে বাতাস করতে লাগলো। বেচারি সারাদিন বমির উপরেই থাকে ইদানিং। কিছুই মুখে তুলতে পারে না। রাতেও ঘুমাতে পারে না, উসখুস করে। ঘুমালেও অল্প সময় পরে আবার জেগে ওঠে। আজকে একটু ঘুমিয়েছে, কিছুতেই ঘুম ভাঙা যাবে না।
পেটের উপর হাত বুলিয়ে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, মায় না খাইলে না ঘুমাইলে তুই সুস্থ থাকবি? এখনই এত কষ্ট দিতাছস। মায়েরই একটু কম কম জ্বালা, এত তিরিং বিরিং ভালা না। মায়ের মতো ঠান্ডা হ। রাতের নিস্তব্ধতা ছাপিয়ে পিতা ও অনগত সন্তানের কথোপকথন চলল অনেকক্ষণ। বাহিরে ঝিঁঝি পোকা ডাকছে। গল্প শিউলি ফুল, পর্ব 1। লেখনীতে তাসনিম ফাতেহা। নিজেদের অনাথলে গরুর খাবারের জন্য মাটি গামলায় ভুসি গোলাচ্ছে হামিদ। লুঙ্গি কাঁচায় বেঁধে ভোর থেকে গোবর পরিষ্কার করে খাদ্য প্রস্তুত করতে নেমেছে সে। আশেপাশে খড়কুটো ছড়িয়ে ছিটিয়ে আছে। শিউলির গর্ভাবস্থায় মাসখানেক পর এই গাই গরুটা খরিদ করেছে গ্রামের গোয়ালরা আব্বাস আলীর কাছ থেকে। গরুটা এখন তাদের সদস্যই বলা যায়। হামিদ তাকে ডাকে মাতাব্বর। তাদের আগেও গরু ছিল, অথলেই পালত, কিন্তু ঋণ ধার দেনায় ডুবে গরুগুলো বিক্রি করে দিতে হয়েছিল। সেবার গরু বিক্রয়ের সময় কত যে কষ্ট হয়েছিল তার। দুদিন একদিন ফিরবে বলে সেদিন মনটাকে পাথর বানিয়েছিল হামিদ। তাই আব্বাস আলীর থেকে দেখে শুনে এই হৃষ্টপুষ্ট গাই গরুটা সে বড় আগ্রহ করেই কিনেছে। তার ভাষ্যমতে শিউলির এই সময়টা গরুর খাঁটি দুধ খাওয়া উচিত। হাসুমিয়ার ঘটনার পরে ইদানিং কাউকে ভরসা করতে পারে না সে। মনে হয় উপরে উপরে ভালো দেখবে, কিন্তু পিঠ পিছনে ছুরি বসিয়ে দিতে দুইবারও ভাববে না। দুধ রোজ নিলেও যদি দুধের মধ্যে পানি মিশিয়ে দেয়, এই ভয়ে বেচারা গরুই কিনে এনেছে। এতে অন্তত দুধের গুণাগুণ ও পুষ্টি নষ্ট হবে না। পড়ালেখায় অষ্টম শ্রেণী গণ্ডি পেরোতে না পারলেও এসব বিষয় হামিদের একটু একটু ভালোই জানাশোনা আছে। এই হাসুমিয়ার সাথে হামিদের কাম খাতির ছিল কাছের বাইবাদার বলা চলে। কিন্তু তার দোকান একগাদা বাকি করে শেষমেশ এমনভাবে পোল্টি খেল যেন আসল দোষী হামিদ নিজেই। হামিদের শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে রসিয়ে রসিয়ে অপমানদস্ত করল পুরো গ্রামের সামনে। সেসব হামিদ আজও ভুলতে পারল না। যদিও সকলের সামনে দেখা সে একদম শক্ত ঠিকঠাক, কিন্তু হাসু মিয়াকে বিশ্বাস করে মাসে মাসে নিজের দোকান থেকে সদাইপাতি পাঠাতো সে। কিভাবে এমন জঘন্য বিশ্বাসঘাতকতা করেছিল? কাজেই গ্রামের মানুষদের উপর বিশ্বাস ভরসা সেদিন মন থেকে উঠেছে তার। ধর মাতাব্বর, তোর লাইগা হেই বিহানকালে উঠা অথাল সাফ করতে হয়, খাওয়ান বানাতে হয় বলি কোন দেশের প্রধানমন্ত্রী তুই? গরুর গায়ে হাত বোলাতে বোলাতে বলল এসব। গায়েটি হামিদের হাতের স্পর্শ পেয়ে হাম্বা হাম্বা করে ডেকে উঠল। মাথা দিয়ে হামিদের শরীর বুড়িয়ে দিল। হইছে, আমার আর আদর করা লাগতো না, খাওন খা, বেশি বেশি খাইয়া বালতি বইরা দুধ দি, বুঝলি? বউডার ভিতরে আমার একখান ছানা আছে, ওর মায়ের পেটের ভিতরে বইয়া খালি সারাদিন গুপুত গুপুত করে। কালকেই দেখলাম কি জানোস, পেটের মধ্যে লড়ে। সেই সময় ওর মায় এমন বেদনা পাইল, এক্কেরে মাগো কইরা চিৎকার দিয়া উঠছে। ছানাটা বহুত জ্বালাইছে ওর মায়েরে, বুঝলি? হামিদ নিত্যদিন গরুর সাথে এসব আজগবি কথা বলে। অবেলা বোবা গৃহপালিত প্রাণীটি কিছুই বোঝে কিনা জানা নেই, তবে মালিকের কথা সে এবার খুব আগ্রহ ভরে শুনে। বালতি ভরে দুধ এনে ঘরের রেয়াকে রাখল। শিউলি উঁচু পেটটা নিয়ে খুব সাবধানতার পায়ে উড়ো দুপাশ মেলে আলো কুচি করছে সেখানে। 9 মাস পড়েছে, কোনো কাজ দ্রুত করতে পারে না এখন, অল্পতেই হাঁপিয়ে ওঠে।
হেলেনা পারভিন রান্না করেন এখন। শিউলি শুধু কেটে কুটে দেয়, কোনো রান্নার গন্ধ সহ্য হতে পারে না। হামিদ নিজেই সব কিছু গুছিয়ে দেয়। তার নিজেরও এখন অবাক লাগে, আগে তো শিউলির এত যত্ন আত্তি করতো না সে। পেটে বাচ্চা আসার পর নিজে থেকেই আগ্রহ নিয়ে সাহায্য করে শিউলিকে। এখন মায়াও কাজ করে বউটার প্রতি, ধরলেই যেন ব্যথা পায়। চেহারার বাবল গামের মতো ফুলে গেছে, পুরো শরীরটা যেন ছোটোখাটো একটা ফুটবল। হামিদের ইদানিং বুকটা থটস থটস করে। বাচ্চা হওয়ার তারিখ যত আসছে তত চিন্তা বাড়ছে। আমি কয় টাকা দিমু শিউলির উদ্দেশ্যে। শিউলি বাড়ন্ত পেটটা নিয়ে খুব ধীরে একটু ঘুরে বসে বড় বড় শ্বাস নিতে নিতে উত্তর দিল, না, আপনি গোসল দিয়ে আসেন, গায়েতে গন্ধ আসে আপনার, বমি কইরা দিমু কলাম। অথাল গড়েতে আইয়া আমার কাছে আহেন কে, সরেন, রাগ দেখিয়ে বলল। হামিদ মুখ চুপসিয়ে কলপারে গেল। গত 7টা মাস বউয়ের দূর দূর সহ্য করতে করতে হচ্ছে বেচারা কি, কিছু বলতেও পারে না পেটের বাচ্চার জন্য। শিউলি যেদিন প্রথম তার খ্যাক খ্যাক করল সেদিন অবাক চোখ হয়ে রাঙিয়ে শাসন করতে গিয়েছিল, অমনি শিউলি বমি করে তাকে ভাসিয়েই ফেলেছিল। ইদানিং কিছু থেকে কিছু হলেই খিটমিট করা শুরু করে শিউলি। হামিদ আগ বাড়িয়ে আর কিছু বলতে চায় না। একবার তো গন্ধে তার সব শার্ট বাহিরে ফেলে দিয়েছিল, তাকেও ঘর থেকে ঠেলে থাকিয়ে গোসল করতে পাঠিয়েছিল। এর কারণ জিজ্ঞেস করতে উত্তর দিয়েছিল, শার্ট থেকে নাকি বিড়ির বিশ্রী গন্ধ আসে, এমনকি তার গা থেকে নাকি বিড়ির ঘামের উৎকট গন্ধ আসে নাকি। হামিদ বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছে সেদিন থেকেই। বউ ঘরের জায়গা না দিলে ঘুমাবে কোথায় সে। শিউলি রাতের গভীর ঘামে আচ্ছন্ন হয়ে গেল। হামিদ উঠে আবার নিজের অনাগত সন্তানকে শাসন করে তাকে এতটা দূরছাই করার জন্য। হামিদ যেন নিজেও এই কয়দিনে বাচ্চায় পরিণত হয়েছে। হবু সন্তানের সাথে এখনই কথা রেশারেশি তার। কালিকা আলু ভাজি খাইতে চাইছিল না, চিকন চিকন কইরা আপনার লাগা আলু করছি খুব কষ্ট করে, আম্মাই ভাজি করছি, খায়া কন কেমন হয়েছে। স্বামীর পাতে আলু ভাজি রুটি দিয়ে বলল। হামিদ রুটি ছিঁড়ে মুখে দিয়ে চোখ বন্ধ করে ফেলল। মায়ের হাতে রান্ধনের তুলনা হয় না বুঝলি শিউলি, চোখ বুঝে চিবাতে চিবাতে বলল। হ্যাঁ, আমারও মায়ের হাতের পাতার ভাজা খাইতে মন চায়। উদাস হয়ে হাত পাখা নাড়াতে নাড়াতে বলল, পাতার ভাজা, সেইটা আবার কি? খেতে খেতে হামিদের উত্তর, কলা পাতার বোড়াকে মধ্যে ছোট ছোট করে কাচকি মাছ, পেঁয়াজ, মরিচ মশলা দিয়ে মাইখা ভাজ কইরা অল্প তেলের মধ্যে ছায়রা দিয়ে ভাজতে হয়, এইটারে পাতায় ভাজা কয়। গরম গরম ভাতের লগে কলা পাতা খুইলা খাইতে সেই স্বাদ। চোখ বুজে ফেলল শিউলি। আম্মা কই? কইলাম না আমার মায়ের হাতে খাইতে মন চায়। উদাস গলায়। তোর মায়েরে পাবি কই? হামিদের প্রশ্ন। পামু না দেখায় বোধহয় খাইতে মন চাই। দীর্ঘশ্বাস। শিউলির মা তার 15 বছর বয়সেই মারা যায়। তাদের 2 ভাই বোনকে রেখে শিউলির মা মারা গেলে শিউলি সেদিন উথাল পাতাল হয়ে কাঁদছিল। মায়ের ছায়া হারিয়ে শিউলি তার ছোট ভাইকে দেখভালের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। অসুস্থ বাবা, ছোট্ট ভাই ও গোটা সংসারের দায়িত্ব নিমিষেই তাকে বোঝদার সংসারী বানিয়ে ফেলেছিল। সেই সময় থেকে ঘরের সব কাজে পারদর্শী শিউলি। হেলেনা পারভিন কাজে পটু মেয়ে ছেলের জন্যই খুঁজছিল। সেইখান থেকে খটক শিউলির খবর তাকে দেয়। পরে হেলেনা পারভিন যাচাই বাছাই করে ছেলের জন্য শিউলিকে পছন্দ করে ঘরের বউ করে আনেন।
কই হারাইছস? হামিদকে ডাক। শিউলির ভাবনা থেকে বেরিয়ে জগ থেকে গ্লাসের পানি ঢাললো। মাটির ঘরের দেওয়ালে পিঠ ঠেকিয়ে পা ছড়িয়ে পেটে হাত রেখে বসে আছে সে। এমনকি বসে থাকতেও কষ্ট হয়। হাত পা পেটে টান লাগে, ঝিমঝিম করে শরীর। একটা প্রতিবন্ধক দরকার হয় এখন। না ভাবছিলাম আম্মাই তো এমনি রান্দে এখন, আবার আরেক জামলা হের ঘাড়ে নিমু কেন? স্বামীর পাতে আর একটু বাজি তুলে দিয়ে বলল। হামিদ খাওয়া শেষ করে হাত ধুয়ে উঠে গেল। দোকানে যেতে 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 হবে তার। নতুন মান সম্মান উঠিয়েছে দোকানে। গামছা দিয়ে মুখ মুছে ঘরে গিয়ে লুঙ্গির উপরে শার্ট জড়িয়ে নিল। শিউলি ধীরে ধীরে রুটি দুধ বিছিয়ে খাচ্ছে। হামিদ বের হওয়ার আগে বলল, তোর লাগে কিছু আনতে হবে? না। হামিদ চলে গিয়ে নিচে শিউলি ডাকল, শুনেন। কি? আম্মাই ওষুধের বড়ি শেষ হয়ে গেছে, আসার সময় নিয়ে আসেন। বুক আর পায়ের ব্যথা বাড়ছে খুব। কস কি? চেহারায় চিন্তার ভাঁজ। হামিদ আবার ঘুরে এসে মায়ের ঘরে গেল। হেলেনা পারভিন শুয়েছিলেন। সকালের নাস্তা বানিয়ে কাহিল হয়ে গেছেন, তাই ঘরে এসে শুয়েছেন। বয়স হয়েছে একটু, রান্না বান্না করে হাঁপিয়ে ওঠেন। হামিদ মায়ের পাশে বসল। সাদা থান পরা এই নারীটি তার গর্ভধারিণী। সে ছোট্টবেলা থেকেই একা হাতে মানুষ করেছেন তাদের 4 ভাই বোনকে। আব্বার মৃত্যুর পর এই নারীটি খেয়ে না খেয়ে তাদেরকে বড় করেছেন। 3 বেলায় বিয়ে দিয়েছেন, 3 বোনেরই বিয়ে দিয়েছেন। তার এখনো মনে আছে অভাব অনটনে তারা প্রতিদিন ভাত খেতে পারত না। ক্ষুধার জ্বালায় মায়ের আঁচল ঘরে ঘুরতে তারা। মা না পেয়ে গাছ থেকে পেয়ারা বড়ই ডুমুর ছিঁড়ে ক্ষুধা নিবারণ করতে বলতেন। সে সময় পরিবারের সদস্য ছিল অনেক, যৌথ পরিবার। আটার দাম ছিল বিধায় আব্বা বেশিরভাগ সময় আটা আনতেন। আম্মা আটা দিয়ে একটা পিঠার মতো বানিয়ে ডালের ভেতর সিদ্ধ দিয়ে দিত। খেতে খারাপ লাগতো না। দাদার অল্প ধানি জমি ছিল। আম্মা ও চাচিরা ধান কাটার মৌসুমে উঠানে বসে হাঁড়ি ভর্তি ধান সিদ্ধ করত। এইগুলোর মুখে সবার ভাত হতো না। হামিদ দেখত আম্মা তাদের থালা ভর্তি ভাত দিয়ে নিজে সে সময় ভাতের ফ্যান খেয়ে থাকতো। হামিদ সেসব নিজের চোখে দেখেছে, বিদায় মায়ের প্রতি টান তার বরাবরই বেশি। সব সন্তানই মায়ের প্রতি টানটা একটু বেশিই হয়। আম্মার শরীরটা কি বেশি খারাপ? মাথায় হাত বুলিয়ে দেব? তোর বউয়ের থাইকা ভালো আছি। হেলেনা পারভিন গালের নিচে হাত টেকিয়ে চোখ বুজে বললেন। শিউলি কইল, আপনারে বলে ওষুধের বই শেষ? এর লেগা শরীর ভালো না? আমারে কইলেন না কেন? মায়ের পা চেপে চেপে দিতে দিতে বলল, আমার শরীর ভালা অভালা দিয়ে কি করবি অহন? বউয়ের খেদমত কইরাই তো কুল পাস না। মায়ের বাঁচব কয়দিন? কব্বরে হান্দাইয়া থুইয়া হেরপর বউরে নিয়া কুতকুত খেলিস। মায়ের দেখতেও যামু না। আম্মা, এমন কথা কইেন না তো। শিউলি কি আপনারে কম দেখভাল করে? ওর শরীর এখন ভালো নাই, তবু আপনারে ওষুধের কথা মনে করিয়ে দিছে আমারে। আপনি হুদায় ওরে দেখতে পারেন না। বেচারি নিজের জান দিয়ার সংকটে আছে। আপনি এই সময় এমন করলে হইব? একটু মানায় গুছিয়ে চললে কি হয় আম্মা? আমার বাচ্চা পেটে লইয়া তো ওই এমন অসুস্থ হইছে। মায়ের পা চাপতে চাপতে আফসোসের গলায় বলল, হ, তোর বউরে আমি দেখতেই হারি না। এখন সর সামনে থাইকা, বউ দরদি হইছস। খ্যাটখ্যাটে গলায় বলল। শরীর কেমন হেইটা কন? হামিদ গলায় জিজ্ঞেস করল। কয়দিন ধরে বল পায় না একদম। তোর বউ তো কইতাছে বড়ি শেষ হইয়া গেছে, আয়না দিস, চোখ বুঝে আনমো। আপনি নিজের খেয়াল রাখেন না কেন? আপনার বৌমা তো শরীর ভালো না, না হলে ওই রাখতো।
মাথায় পাকা চুলগুলো হালকা হাতে টেনে দিতে দিতে বলল, হ, বজ্জাত চিমড়িটা খাইতে পারে না কিছু। এই বয়সে চিমড়ি কত সুস্থ কাম করবো আর। এরা এইটুকু হলেই তো নেতিয়ে পড়ে। তোরা পেটে থাকতে কম কাম করছি, এমন হইয়া বইয়া থাকতে দিত আমাগো শাশুড়ি। এখনকার মায়াগো তো কত নকশা, একটা বাচ্চা পেটে ধরলেই শেষ, দিনের মধ্যেই 3 বার ফিট পড়ে। ফিট পড়লে আপনি আবার উঠায়া দিয়েন। টিপকুনি কাটল। আমি তো উঠাই, তুই আয়া উঠাস, রাগান্বিত গলায় বলল। যে আপনিই উঠান, মায়ের কথার সাথে তাল মিলিয়ে। হামিদ মায়ের সেবা যত্ন করে ঘর থেকে বেরোলো। শিউলি এখন রুটি খাচ্ছে। খেতে চায় না, তবুও জোর করে খেতে হয়, না হলে বাচ্চা খাবার পাবে না। হামিদকে চলে যেতে দেখে আবার টুকলো, এই হুনেন। আবার কি দুটো ক, দোকানে বইতে হইব। আসার পথে ছোলা বুট পাইলে আইনেন তো, খুব খাইতে মন চাই। ছোটকালে কত খাইছি। আচ্ছা পাইলে আনমনি, তুই এখন খাওয়া শেষ করস নাই? এই খাওন খাইলে শরীর আরও খারাপ হইব। খাওন খাইতে হয় তাড়াতাড়ি। খাইতেছি, আপনি যান। শিউলি থতমত খেয়ে গেছে, লোকটার চোখ রাঙাচ্ছে। রাতের বেলা ছোট বুট ছোলা মাখা নিয়ে এলো ঘরে হামিদ। এদিকে এসব পাওয়া যায় না, বাজারে গিয়ে এনেছি। দুপুরে ভাত খেতে বাড়ি আসার পর শিউলি বরাবর তার হাতের দিকে চাচ্ছিল। হাত ফাঁকা দেখে বেচারি বেশ মন খারাপ করে ফেলেছিল। এজন্য হামিদ দোকান বন্ধ করে সন্ধ্যার দিকে বাজারে গিয়েছিল ছোলা বুট আনতে। সেগুলো নিয়ে এসে দোকানে বসেছিল কিছুক্ষণ। অনেকক্ষণ থাকতে থাকতে নেতিয়ে গেছে প্যাকেটে। শিউলি খেলো বেশ মজা করে। প্রস্রাবের তলুম বেগ পাওয়ায় শিউলি উঁচু পেটটা নিয়ে উঠে বসল। ধীরে ধীরে হামিদকে ডাকলো, কিন্তু লোকটা বেঘরে ঘুমাচ্ছে। এদিকে প্রস্রাবের চাপে নাজেহাল সে। ঘন ঘন প্রস্রাব আসে এই সময়টায়। কপি জ্বালিয়ে দরজা খুলে বাহিরে বেরোলো। বাহিরে খুটখুটে কালো অন্ধকারে ছোঁয়া আছে। পুরো নিস্তব্ধ চারপাশটা। শিউলির মনে হলো দক্ষিণে একটা গাছের পাতা নড়ছে। সে মনে মনে দোয়া দরুদ পড়ে টয়লেটে ঢুকলো। প্রস্রাব করে বেরোতেই কুপি নিয়ে আস্তে আস্তে এগাতে না চাইতেও দক্ষিণ দিকে নজর গেল। কোনো অবায়ের মতো কিছু একটা দেখল সে, লম্বা বেশ। শিউলি কাঁপা কাঁপা গলায় ডাকলো, কে কে ওখানে? উত্তর এলো না কোনো। শিউলি দূর দূর বকে এগাতে নিলে হুট করে মুখের সামনে জ্বলন্ত দৃষ্টির কি যেন একটা উড়ে এলো। শিউলি প্রচণ্ড ভয়ে চিৎকার করে উঠল। হাত থেকে কুপি পড়ে গেল। শিউলি অনুভব করলো তার পা বেয়ে কিছু একটা গড়িয়ে গড়িয়ে নামছে। হামিদ চিৎকার শুনে ঘর থেকে দৌড়ে এলো, তাকে ধরল। শিউলি ঘরে হালকা আলোতে দেখল তার সেলোয়ারে রক্ত ভিজে উঠছে। পা বেয়ে রক্তের স্রোত নেমে গেছে। মুহূর্তেই শিউলির চিৎকার দিয়ে জ্ঞানহীন হয়ে ঢলে পড়ল হামিদের বুকে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। আর নেক্সট পর্বে আপনারা কি গল্পটি চান সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।